এই দিকটায় সারিবদ্ধ আধা কাঁচা পায়খানা ও প্রস্রাবখানা। সামান্য ঝোপঝাড় আবর্জনা পার হইয়া খোলা জায়গায় গাছের আড়ালে আসিয়া রেন্টু বসিয়া পড়িল। সামনে পুলিশ লাইনের ভিতরকার রাস্তা, রাস্তার আরো পরে সুবিশাল মাঠ। মাঠের 3 দিকে লাল রঙের পুলিশ ফাঁড়ির লম্বা লম্বা বিল্ডিং। দূরে মাঠের উত্তর পাশে 5-6টা পুলিশের লরি ও পিকআপ। একটি লরির পাশে খাকি পোশাক পরিহিত কতগুলি পুলিশ জড়ো হইয়া আছে। হয়তো ডিউটি হইতে মাত্র আসিয়াছে, অথবা ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হইতেছে। চারিদিকে কত পুলিশের যানবাহন, অস্ত্রশস্ত্র। রেন্টুর একবার মনে হইল এই পুলিশদের কাছে আশ্রয় লইতে। পরক্ষণেই মনে হইল, না, এই পুলিশ তাহাকে আশ্রয় দিবে না, রক্ষাও করিবে না। যখনই পুলিশেরা বুঝিবে দেশের প্রধানমন্ত্রী রেন্টুকে হত্যা করিতে চাহিতেছে, তখনই তাহারা ঘাতক খুনিদের সংবাদ দিয়া তাহাদের সম্মুখে রেন্টুকে ঠেলিয়া দিবে। কিছুক্ষণ আগেই তো ঘাতক খুনিদের সাথে পুলিশও ছিল। এখনই এখান হইতে পালাইয়া যাইতে হইবে। চর্তুদিকে চেকপোস্টে সশস্ত্র পুলিশ পাহারায় রহিয়াছে। এই চেকপোস্ট পার হইয়া রেন্টুকে রাস্তায় যাইতে হইবে। পরিধানে জামা নাই, পায়ে পাদুকা নাই, কোমরে চিরা ফাটা ছোট জরাজীর্ণ গামছা। এই গামছা দ্বারা লজ্জা নিবারণ হইতেছে না, সবই দেখা যাইতেছে। প্রায় উলঙ্গ, পায়ের একাংশের মাংস নাই, দেহের অপর 3 অংশসহ মোট 4 অংশ ক্ষত বিক্ষত, তা থেকে আবার রক্ত ঝরিতেছে। রেন্টু হাঁটিতেছে, লক্ষ্য চেকপোস্ট পার হইয়া রাস্তায় যাওয়া। এই রাস্তাটায় একসময়ে ঢাকা নারায়ণগঞ্জের মেইন রোড ছিল। ওই রাস্তায় যাইবার জন্য রেন্টু হাঁটিতেছে। কিন্তু তাহার পর কোথায় যাইবে, রেন্টু তাহা এখনো জানে না। কি করিবে তাহাও জানে না। ভাবলেশহীনভাবে আকাশ পানে তাকাইয়া উদাস চিত্তে রেন্টু হাঁটিতেছে। দেখিলে সকলেই মনে করিবে এক বদ্ধপাগল। চেকপোস্টের সশস্ত্র পুলিশ প্রহরী অবাক বিস্ময়ে দেখিতেছে। আর মনে মনে ভাবিতেছে, পাগল সবার অলক্ষ্যে চোখের পলকে কিভাবে ভিতরে ঢুকিল। আপদ আপনা আপনিই বাহির হইয়া যাইতেছে, তাহাকে বিনা বাক্যে বাহির হইয়া যাইতে দেওয়াই শ্রেয় হইবে। রেন্টু আকাশ পানে চাহিয়াই হাঁটিতেছে। আসলে সে সবই দেখিতেছে। পাগল রূপী রেন্টু প্রহরীর সম্মুখ দিয়া রাস্তায় আসিয়া পড়িল। তাহার এক বন্ধুর আলমগঞ্জের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ডান দিকে ঘুরিতেই মনে পড়িল অত্যন্ত শ্রদ্ধেয় ও বিশ্বস্ত এলাকার বড় ভাই আনোয়ারুল হক মনু ভাইয়ের কথা। এই তো, রাস্তার উল্টো পাশের মনু ভাইয়ের বাসা। সঙ্গে সঙ্গে রাস্তা পার হইয়া মনু ভাইয়ের বাসার গেইটের কড়া নাড়িতে লাগিল। আর মনু ভাই বলিয়া ডাকিতে লাগিল। আর বলিতে লাগিল, আমি রেন্টু, আমি রেন্টু। এই বেশে যে কেউই রেন্টুকে দেখিলে চিৎকার দিয়া উঠিবে এই আশঙ্কায় আমি রেন্টু বলিতে লাগিল। মনু ভাই গেট খুলিয়া দিলে, সঙ্গে সঙ্গে রেন্টু ভিতরে ঢুকিয়া পড়িলে, ভাবি, মনু ভাইয়ের স্ত্রী, ওরে বাবারে, ওরে বাবারে বলিয়া চিৎকার শুরু করিয়া দিল। রেন্টু বলিল, আমি রেন্টু, আমি রেন্টু, আমাকে গুলি করিয়াছে, আমি পালাইয়া আসিয়াছি। মনু ভাই, চুপ করো, ও আমাদের রেন্টু। চুপ কর, চুপ কর বলিয়া তাহার স্ত্রীকে থামাইলেন। রেন্টু বলিল, দ্রুত আমাকে একটি শার্ট প্যান্ট দিন। মনুভাই ভাবি শার্ট প্যান্ট আনিয়া দিলেন। রেন্টু প্যান্ট শার্ট পরিতে পরিতে বলিল, আমাকে কিছু টাকা দিন। তাহারা টাকা আনিতে ঘরে ঢুকিল। জন্মদাত্রী মাতাকে জীবনে আর দেখিবার আশা, প্রাণাতিক প্রিয় কন্যাদের দেখিবার আশা, প্রিয়তমা অর্ধাঙ্গিনী স্ত্রীকে দেখিবার আশা, বাঁচিয়া থাকিবার আশা ইত্যাদি অন্তর হইতে একেবারে উধাও হইয়া গেল। দেশের 1 ইঞ্চি জমিও প্রধানমন্ত্রীর ক্ষমতার বাহিরে নাই, নিয়ন্ত্রণের বাহিরে নাই। অতএব রেন্টুর বাঁচিবারও সম্ভাবনা নাই। তাহার মৃত্যু সুনিশ্চিত। এইক্ষণে রেন্টুর একমাত্র আশা, একমাত্র চিন্তা, একমাত্র কর্ম প্রধানমন্ত্রীর পদে বসিয়া শেখ হাসিনা তাহাকে হত্যা করিল মৃত্যুর আগে দেশবাসীকে শুধু এই কথাটুকুই জানাইয়া জীবন প্রদীপ নির্বাপিত করা। আহত রেন্টুর চিন্তা স্রোত খরতর বেগে বহিতে লাগিল। সমস্ত দেহ মন প্রবল বেগে চঞ্চল ও রোমাঞ্চিত হইল। কিন্তু দয়াময় পরম দয়ালু সৃষ্টিকর্তা তাহাকে স্থির শীতল রাখিলেন। কে বা কারা মনু ভাইয়ের বাড়ির সেই গেটের কড়া জোরে জোরে নাড়িতে লাগিল। রেন্টু যেই গেট দিয়া ভিতরে আসিয়াছে, রেন্টু ভাবিল, তবে কি ঘাতক খুনির দল এখানে আসিয়া পড়িয়াছে। মুহূর্তের মধ্যে সে মনু ভাইয়ের বাড়ির পিছন দিক দিয়া পালাইয়া গেল। কেউ বুঝিতে পারিল না যে রেন্টু পালাইয়া গিয়াছে। সরকার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা প্রশাসনকে রেন্টুকে হত্যা করিতে নিয়োজিত করিয়াছেন।
এক্ষণে রেন্টুর বাঁচিবার কোন সম্ভাবনা নাই, বাঁচিবার কোন উপায় নাই। ভয়ানক বিপদগ্রস্ত রেন্টুর মৃত্যু প্রায় নিশ্চিত হইয়াছে। তথাপিও সর্বশক্তিমান আল্লাহ তালার দয়া ও কৃপায় রেন্টু হতাশ হইল না। সেই নূতন প্রকার চিন্তায় নিমগ্ন হইল। বাঁচিবার বিন্দুমাত্র চিন্তা পরিহার করিয়া স্থির করিল, মরিয়া তো যাইবই, কোন প্রকারেই তো বাঁচিব না। যখন মরিয়ায় যাইব, তখন মানুষের কাছে, জনগণের কাছে, প্রধানমন্ত্রীর পদে বসিয়া শেখ হাসিনা খুনিদের দিয়া আমাকে হত্যা করিল, বলিয়াই মরিব। ইহা স্থির করিয়া প্রেস ক্লাব অভিমুখে রওয়ানা হইল। রেন্টু আর বাঁচিবে না, আশাও করে না। তবে মৃত্যুর আগে স্বয়ং প্রধানমন্ত্রী নাগরিক হত্যা করিল, এই কথা দেশবাসীকে জানাইয়া মরিবে ইহাই প্রতিজ্ঞা করিল। মানুষের কাছে কথা বলিবার সুযোগ আজই শেষ, আজই জীবনেরও শেষ। 4টি বুলেট বিদ্ধ হইয়া রেন্টুর দেহ ক্ষতবিক্ষত হইয়াছে। ক্ষত স্থান হইতে অঝরে রক্ত জড়িতেছে। এ প্রাণ কতক্ষণ রক্ষা হইবে? চিকিৎসা লইতে ক্ষণকাল বিলম্ব হইলে এখানে পরমায়ু শেষ হইবে। কিন্তু রেন্টুর বাঁচিবার আশা নাই, উপায়ও নাই। সে মরিবে নিশ্চিত। তবে মরিবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাকে হত্যা করিলেন, সাংবাদিকদের মাধ্যমে গোটা জাতিকে ইহা জানাইয়া মরিবে সেই আশায় সে প্রেস ক্লাব পানে ছুটিয়া চলিল। ভবিষ্যৎ জ্ঞান, পশ্চাৎ লক্ষ্য, পার্শ্বদৃষ্টি ইত্যাদির প্রতি কোন লক্ষ্য রাখিল না। রেন্টু মনু ভাইয়ের বাসা হইতে পালাইয়া সামান্য হাঁটিয়া একটি রিকশায় চড়িয়া বসিল, রিকশা সোজা যাইতে থাকিল। রেন্টুর মনে চিন্তা, শেখ হাসিনা যখন আমাকে হত্যা করিবে, বাঁচিতে যখন পারিবি না, তখন মৃত্যুর আগে যতটুকু সম্ভব, যতখানি সম্ভব এ দেশবাসীকে, সারা দুনিয়াকে জানাইয়া চাই। আমার ফাঁসি চাই, বইটি লিখিবার কারণে প্রধানমন্ত্রী হইয়া শেখ হাসিনা আমাকে হত্যা করাইলেন। রিকশাটি ধূপখোলা মাঠের কাছে আসিলে একটি স্কুটার, বেবি ট্যাক্সি দেখিয়া রিকশাটি থামাইয়া রেন্টু স্কুটার চালককে 5টি টাকা রিকশাওয়ালাকে দিতে বলিল। স্কুটার চালক বলিল, আমার কাছে 5 টাকা নাই। তাহলে 10 টাকা দাও। স্কুটার চালক কহিল, আমার কাছে টাকাই নাই, আমি মাত্র বাহির হইয়াছি। অগত্যা রেন্টু আর কি করিবে, করজোর করিয়া বলিল, ভাই, হাতের এই ঘড়িটা আমি স্কুটার চালককে দিব। তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দাও, আমি বিপদে পড়িয়াছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। রিকশাওয়ালা নিরুত্তর রহিল। তবে বোঝা গেল সে মাফ করিয়া দিয়াছে। স্কুটার চালককে দ্রুত প্রেস ক্লাবে লইয়া যাইবার জন্য কহিলে সে দ্রুত চালাইয়া প্রেস ক্লাবে আসিল। স্কুটার সহ প্রেস ক্লাবের ভিতরে আসিয়া একজন পরিচিত সাংবাদিক নাম প্রকাশে অনিচ্ছুক দেখিয়া তাহাকে ঘটনা খুলিয়া বলিলে সে বলিল, সর্বনাশ, এখানে আপনি কিছু বলিতে পড়িবেন না, আপনাকে মারিয়া ফেলিবে। আপনি এক্ষুনি সেগুন বাগিচা ঢাকার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে যান এবং সেখানেই সাংবাদিক সম্মেলন করুন। সাংবাদিক বন্ধুটি স্কুটার ভাড়া পরিশোধ করিলেন। রেন্টু দৌড়াইয়া সেগুন বাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উপস্থিত হইল। রেন্টুর রক্ত, মায়ের অশ্রুপাত, স্ত্রীর কান্না, কন্যাদের চক্ষের জল, প্রধানমন্ত্রীর বাসভবনের পবিত্রতা, প্রধানমন্ত্রীর ক্ষমতার পবিত্রতা, সংবিধানের পবিত্রতা, আইন আদালতের পবিত্রতা, ধর্ম ও মানবতার পবিত্রতা, সকল পবিত্রতার রক্ত আর অশ্রুতে মিশিয়া বিকট অপবিত্রতার আসন পাতিয়া দিল। রক্ত ও অশ্রু শেখ হাসিনা ইহার শেষ আছে, এই কথা কয়েকটি অঙ্কিত করিয়া দিল। ঢাকার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে রেন্টু ঢুকিতেই উপস্থিত সাংবাদিকগণ কি সর্বনাশ, কি সর্বনাশ বলিয়া চিৎকার দিয়া কহিলেন, হাসপাতালের যান, হাসপাতালের যান। রেন্টু ধীরস্থিরভাবে কহিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করিবার জন্য গুলি করাইয়াছেন। আমি সাংবাদিক সম্মেলন করিতে আসিয়াছি। সাংবাদিকগণ কহিলেন, আগে হাসপাতালের যাইয়া চিকিৎসা করুন, তাহার পর সম্মেলন করুন। তাহা না হইলে রক্ত শূন্য হইয়া আপনি মারা পড়িতে পারেন। চিকিৎসা লওয়াই এক্ষণে প্রথম ও জরুরি। রেন্টু কহিল, আমি আগে সাংবাদিক সম্মেলন করিব। আমি তো কিছুতেই বাঁচিব না। মৃত্যুর আগে আপনাদিগের মাধ্যমে ও সাহায্যের সমগ্র দেশ ও জাতিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করিতে গুলি করাইয়াছেন, শুধু এই কথাটি জানাইয়া মরিতে চাই। ইহার জন্য আমি কোনো ক্রমে জীবনটা লইয়া অনেক কষ্টে শিষ্টে আপনাদের নিকটে আসিয়াছি। আমি নিশ্চিত হইয়াছি, আমি কিছুতেই বাঁচিতে পারিব না, আমাকে কিছুতেই বাঁচিতে দিবে না। আমার মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার। ইহাই ইহকালের জন্য আমার শেষ কথা। অতএব আপনারা দয়া করিয়া আমাকে কথা বলিতে দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালাইয়া দেওয়া খুনির দল আমাকে হত্যা করিবার জন্য গুলি করিয়াছে।
তাহাদের 4টি গুলি আমার দেহে বিদ্ধ হইয়াছে। আমি অলৌকিকভাবে জীবন লইয়া পালাইয়া আসিয়াছি। তাহারা যে কোন সময় আমাকে খুন করিবে। এই সকল কথা বলিবার সময় দয়াময়ের পরম দয়ালু আল্লাহ পাক রেন্টুর বুকের গভীরে প্রচণ্ড শক্তি, সাহস ও বল প্রদান করিলেন। সাংবাদিকগণ লিখিতে লাগিলেন, ফটো সাংবাদিকগণ ছবি তুলিতে লাগিলেন। রেন্টু ব্যর্থহীন কণ্ঠে কহিতে লাগিল, আমার ফাঁসি চাই নামক একটি বই লিখিবার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাড়াটিয়া খুনি ঘাতকদের দিয়া আমাকে হত্যা করিতে গুলি করাইয়াছেন। এই যে দেখা যাইতেছে গুলির ক্ষত বিক্ষত স্থান, ইহা ছাড়াও আমার কোমরে আরও 2টি গুলির ক্ষত রহিয়াছে। আমি জানি না আমি আর কতক্ষণ বাঁচিব। তবে আমার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাহার স্বজনেরা দায়ী থাকিবেন। সাংবাদিক সম্মেলন শেষ হইয়াছে। আকাশ হইতে দিবাকর বিদায় হইয়াছে। লোহিত আভা পশ্চিম গগন মাত্র রঙিন করিয়াছে। আকাশে তারকাদল ফুটিতে শুরু করিয়াছে। সুদূরে থাকিয়া কোন কোন তারা চক্ষু মেলিয়া ঘৃণার সহিত জগৎ দেখিতেছে। বলিতেছে, শেখ হাসিনা, নাগরিক জীবন বিনাশ করিতে তোমাকে প্রধানমন্ত্রী করা হয় নাই। বিনা বিচারে নাগরিকের জীবন লীলা শেষ করিতে তোমার হস্তের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় নাই। তোমার হিংসাবৃত্তি চরিতার্থ করিবার জন্য তোমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় নাই। নাগরিক রক্ষার দায়িত্ব লইয়া নাগরিক বধ অপেক্ষা পাপের কার্য জগতে আর কি আছে। তুমি মহাপাপী প্রধানমন্ত্রী হইয়া থাকিলে তোমার প্রতি সর্বশক্তিমান আল্লাহ তাআলার তুমি ধ্বংস হইবে, এই আজ্ঞায় হইবে। সাংবাদিক সম্মেলন শেষ হইয়াছে অনেকক্ষণ। প্রায় সকল সাংবাদিক নিজ নিজ অফিসে চলিয়া গিয়াছেন। রেন্টু ভাবলে সিংস্থির বসিয়া রহিয়াছে, ইহজগতে রহিয়াছে নাকি পরজগতে রহিয়াছে, দেখিয়া বুঝিবার সাধ্য কাহারও নাই। এক্ষণে হাসপাতালের গিয়া চিকিৎসা লওয়া আপনার জরুরি প্রয়োজন। আভাস নিউজ মিডিয়ার সাংবাদিক সাইফুলের এই কথা শুনিয়া হঠাৎ রেন্টুর জ্ঞান ফিরিয়া আসিল। কে আশ্চর্য, সে দেখিল সে এখনো মরে নাই, এখনো জীবিত আছে। বীর হৃদয় মৃত্যু ভয়ে ভীত হইবার নহে, তবে কিঞ্চিত কাঁপিতেছিল। তাহার বাঁচিবার সাধ হইল। অন্ধকার রাত্রি জগৎ অন্ধকার করিয়া ফেলিতে লাগিল। পলাতকের অন্ধকারেই গা ঢাকা দিতে সহজ হইল। কোন কালেই রেন্টুর হৃদয় ভয়ের নাম জানিত না, আতঙ্কিত হইত না। আজ এক্ষণে মুমূর্ষু আহত অবস্থায়ও সে অত্যাধিক শক্ত রহিল। বাঁচিয়া থাকিবার জন্য তাহার হৃদয় এতই শক্ত হইল যে সুখ দুঃখের চিন্তা, বেদনা ব্যথা যন্ত্রণাবোধ পিছনে ফেলিয়া আসা মাতা, স্ত্রী, কন্যা এবং পরিবারের স্নেহ বন্ধন কিছুই মনে ঠাঁই দিল না। অনর্থক সময় নষ্ট ও কাল বিলম্ব না করিয়া সাংবাদিক সাইফুলকে কহিল, ভাই সাইফুল, দয়া করিয়া আমাকে একটু আগাইয়া দিতে পারেন? সাইফুল কহিল, দিব। অতঃপর তাহারা নিচে নামিয়া আসিল। কয়েক গজ দূরে যাইয়া একটি রিকশা ডাকিয়া তাহাতে রেন্টুকে তুলিয়া দিয়া হালকা হাত মিলাইয়া সাইফুল চলিয়া গেল। কোথায় যাইবে, কি করিবে, কোন পথে কোথায় গেলে জমের হাত হইতে রক্ষা পাইবে স্থির করিতে পারিল না। রিকশা ডানে ঘুরিতেই রিকশা ছাড়িয়া দণ্ডায়মান স্কুটারে উঠিল। তাহার কাছে টাকা পয়সা নাই, একথা তাহার মনেই নাই। মনের অজান্তেই প্যান্টের পকেট হাত ঢুকাইয়া অনেকগুলি টাকা বাহির করিয়া আনিল। 5 টাকা রিকশাওয়ালাকে দিল। না বুঝিয়াই অহেতুক স্কুটার চালককে কহিল, আমাকে চিটাগাং যাইবার বাসে উঠাইয়া দিন। স্কুটার চলিতে লাগিল। চলিতে চলিতে এক ডাক্তারের কথা স্মরণ হইল। এই ডাক্তার নেহাত ভদ্রলোক এবং শুভাকাঙ্ক্ষী।